প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে এই লেকচারটি প্রিন্সিপাল অফ ফিনান্স এর ৪র্থ অধ্যায়ের উপরে এবং এটি আমার ৫ম লেকচার। এই লেকচারটিতে তোমাদের সকলকে স্বাগতম। লেকচারটি উপস্থাপন করছি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি ডিএম কলেজ, বরিশাল। পুরো লেকচারের সময় তোমরা আমার সাথে থাকবে বলে আশা করছি। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, এখানে একটি ঘড়ির দেয়া রয়েছে, এখানে কিছু টাকা দেয়া রয়েছে, আর এটি হচ্ছে একটি পাল্লা যা দিয়ে এই সময়কে টাকা দিয়ে পরিমাপ করা হচ্ছে। তাহলে আমাদের আজকের যে অধ্যায়টি সেটি হচ্ছে প্রিন্সিপালস অফ ফিনান্সের ৪র্থ অধ্যায়, টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি এই কথাটির অর্থ হচ্ছে অর্থের সময় মূল্য। এই লেকচারটি শেষে তোমরা যে বিষয়ে জানতে পারবে অথবা এই লেকচারে যে বিষয়সমূহ আলোচনা করা হবে সেগুলো হচ্ছে অর্থের সময় মূল্যের সংজ্ঞা, অর্থের সময় পছন্দনীয়তার কারণ, অর্থের সময় মূল্যের নির্ধারক সমূহ, অর্থের বর্তমান মূল্য, অর্থের ভবিষ্যৎ মূল্য, কার্যকরী সুদের হার। তাহলে আমরা এই লেকচার শেষে যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো তা হলো ডেফিনেশন অফ টাইম ভ্যালু অফ মানি, reasons of time preference for money, determiner of time value of money, present value of money, future value of money, and effective interest rate. প্রথমেই ডেফিনেশন অফ টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্যের সংজ্ঞা। আমরা জানি যে আজকের যেই টাকাটা দিয়ে আমরা আজকের যে টাকা দিয়ে যা ক্রয় করতে পারি, আগামী দিনে সমপরিমাণ টাকা দিয়ে সমপরিমাণ দ্রব্য ক্রয় করতে পারিনি, কারণ দ্রব্যের মূল্য আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং অর্থের মূল্য আস্তে আস্তে হ্রাস পায়। তাহলে আজকের এক টাকার মূল্য আগামী দিনের ১ টাকার মূল্যের সমান নয়। এই যে ধারণা, এই ধারণাটা থেকেই মূলত অর্থের সময় মূল্যের উদ্ভব হয়েছে। তাহলে অর্থের সময় মূল্য মূলত যদি আমরা খুব সংক্ষেপে এটাকে আলোচনা করি তাহলে আমরা বলতে পারি যে অর্থের সময় মূল্য বলতে যা বোঝায় সেটা হচ্ছে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে। তাহলে এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পেলাম সেটা হচ্ছে সংজ্ঞাটিতে যে বিষয়গুলো জড়িত রয়েছে তাহলে সময়, অর্থ, মূল্য এবং পরিবর্তন। আমরা এই ৪টা শব্দ মনে রাখতে পারলে তাহলে অর্থের সময় মূল্যের সংজ্ঞা সহজে মনে রাখতে পারবো। তাহলে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে। এ বিষয়ে প্রামাণ্য সংজ্ঞা যদি আমরা দেই তাহলে বলতে পারি বেন্টনের একটি সংজ্ঞা। তিনি বলেছেন, the principles that money received in the present is worth more than the same amount received in the future. এ কথার অর্থ হলো যে অর্থের মানে আমরা যেই টাকাটা বর্তমানে রিসিভ করতে পারি, বর্তমানে প্রাপ্ত টাকা
ভবিষ্যতে একই পরিমাণ প্রাপ্ত টাকার চেয়ে বেশি মূল্যবান। অর্থাৎ বর্তমানে প্রাপ্ত টাকা ভবিষ্যতে প্রাপ্ত সমপরিমাণ টাকার চেয়ে অধিক মূল্যবান। এই যে ধারণাটা, এই প্রিন্সিপালসটা, এই নীতিটা, এই নীতিটাকেই মূলত অর্থের সময় মূল্য বলে। এখন দেখো, অর্থের সময় পছন্দনীয়তার কারণ, রিজনস অফ টাইম প্রিফারেন্স ফর মানি। তার মানে হচ্ছে যে অর্থের ক্ষেত্রে আমরা কেন বর্তমানটাকে বেশি পছন্দ করি, ভবিষ্যতে টাকা পাওয়ার চেয়ে বর্তমানে পাওয়াটাকে বেশি পছন্দ করার কারণ। তাহলে আমরা দেখি যে ভবিষ্যতে যদি আমরা অর্থের জন্য মানে ভবিষ্যতে যদি আমরা কোনো অর্থ পেতে চাই, সেই ক্ষেত্রে বর্তমানের থেকে সেটা একটু অপছন্দনীয়। এর কারণ হচ্ছে বর্তমানে জিনিসটা খুব মানে পাইলে যদি আমরা পাই এখনই সেটা নিশ্চিত। কিন্তু ভবিষ্যতে এটা পাওয়াটা অনিশ্চিত। তাহলে অনিশ্চয়তা হচ্ছে অর্থের সময় পছন্দনীয়তার একটাই কারণ। অর্থাৎ বর্তমানে যদি আমরা বর্তমানে কোনো টাকা প্রাপ্তিতে বা বর্তমানে কোনো টাকা পেতে এইজন্য চাই যে ভবিষ্যতে এই টাকাটা আমরা পেতে নাও পারি। তাহলে যদি আমরা ভবিষ্যতের জন্য রেখে দেই, সেক্ষেত্রে এটা না পাওয়ার একটা অনিশ্চয়তা বিরাজ করবে। সেজন্য এই অর্থের সময় পছন্দনীয় বা বর্তমানে অর্থ প্রাপ্তিটা পছন্দ করা হয়। ভোগ, আমরা যদি বর্তমানে কোনো অর্থ পেয়ে থাকি বা পাই, তাহলে সেটাকে আমরা বর্তমানে ভোগ করতে পারি। কিন্তু যদি এটা আমরা বর্তমানে ভোগ না করে বিলম্বিত করি বা ভবিষ্যতের জন্য রেখে দেই, তাহলে সেটা ভোগ করা যায় না। কারণ তখন ভবিষ্যতের যেকোনো কাজের জন্য এটাকে ব্যয় করতে হয়। আর যেহেতু মানুষ সবসময় এটা বেশি পছন্দ করে যে বর্তমানেই যেন সে এটাকে ভোগ করে যেতে পারে, এটাকে বেশি পছন্দ করে। সেজন্য বর্তমানে অর্থ প্রাপ্তিটাকে মানুষ বেশি পছন্দ করে। ৩ নাম্বার হলো মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি একটি কারণ, যে কারণে বর্তমানে আমরা অর্থ প্রাপ্তিটাকে বেশি গুরুত্ব দেই। যেমন আমরা আজকে যদি ৳১,০০০ পাই, সেই টাকাটা আস্তে, আস্তে মূল্য কমে যাবে। মুদ্রাস্ফীতি বলতে বোঝায় যে দ্রব্যমূল্যের বৃদ্ধির সাথে অর্থের মূল্যের হ্রাস পাওয়া। তাহলে স্বাভাবিকভাবেই আজকে ৳১,০০০ দিয়ে যে দ্রব্য পাওয়া যায়, ভবিষ্যতে ৳১,০০০ দিয়ে সমপরিমাণ দ্রব্য ক্রয় করা সম্ভব নয়। সেই কারণে এই যে মুদ্রাস্ফীতির কারণে বর্তমানে মানুষ অর্থ প্রাপ্তিকে পছন্দ করে। বিনিয়োগ সুযোগ, আমি যদি বর্তমানে কোনো টাকা প্রাপ্ত হই, সেটা ভবিষ্যতের চেয়ে এই কারণে ভালো যে ভবিষ্যতে পেলে সেটাকে আমি বিনিয়োগ করতে পারছি না। কিন্তু বর্তমানে যদি আমি পাই তাহলে সেটাকে বিনিয়োগ করে সেখান থেকে মুনাফা অর্জন করার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা দেখতে পাই যে যদি ভবিষ্যতে টাকা পাওয়া যায় তাহলে সেখান থেকে ভবিষ্যতে বিনিয়োগ করা যাবে, বর্তমানে বিনিয়োগ করার সুযোগ নেই। তো বিনিয়োগ করার সুযোগ না থাকার কারণে সাধারণত বর্তমানে যদি অর্থপ্রাপ্ত হয় তাহলে সেটাকে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। বিধায় বর্তমানে অর্থপ্রাপ্তিকেই যে কেউ বেশি গুরুত্ব দেবে এবং এই কারণেই যেকোনো ব্যক্তি অর্থের সময় পছন্দনীয়তা বলতে বর্তমানে অর্থ প্রাপ্তিকে বেশি গুরুত্ব দিবে। এবারে আমরা আসি তাহলে অর্থের বর্তমান মূল্য বলতে কি বুঝায়? অর্থের বর্তমান মূল্য বলতে সাধারণত বর্তমান মূল্য বলতে এই মুহূর্তে অর্থের যে মূল্য রয়েছে সেটাকে অর্থের বর্তমান মূল্য বলে। আমাদের ফিন্যান্সের ভাষায় এটাকে যদি আমরা বলি তাহলে বলতে পারি ভবিষ্যতে প্রাপ্য টাকার আজকের মূল্যকে বর্তমান মূল্য বলে। তাহলে আমরা হয়তো কিছুদিন পরে একটি টাকা প্রাপ্য হব। সেই প্রাপ্য টাকাটির বর্তমানে যদি আমরা পাই তাহলে যে মূল্য হবে সেটাকে বলা হবে অর্থের বর্তমান মূল্য। অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের পদ্ধতি। তাহলে এই যে ভবিষ্যতে প্রাপ্ত টাকার আজকের মূল্যকে বর্তমান মূল্য বলে, সেইজন্য আমাদের ভবিষ্যতে প্রাপ্য টাকার আজকের মূল্য নির্ণয়ের কতগুলো পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটি হলো এককালীন অর্থের বর্তমান মূল্য,
প্রেজেন্ট ভ্যালু অফ সিঙ্গেল অ্যামাউন্ট অর লাম্প সাম। এককালীন অর্থের বর্তমান মূল্য যদি একাধিকবার বাট্টাকরণ করা হয় তাহলে আবার অন্য পদ্ধতিতে নির্ণয় করতে হবে। সাধারণ বার্ষিক ভিত্তির বর্তমান মূল্য অর্থাৎ যদি আমরা ১ বছর পর, পর টাকা পাই বা একটা নির্দিষ্ট সময় অন্তর টাকা পাই সেটার জন্য বর্তমান মূল্য নির্ণয়ের জন্য একটি অন্য পদ্ধতি রয়েছে। প্রদেয় প্রদেয় বার্ষিক ভিত্তির বর্তমান মূল্য মিশ্র বা অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য। তাহলে আমরা যদি অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে চাই সেই ক্ষেত্রে মোট ৫ টি পদ্ধতি অবলম্বন করতে পারি এবং সেটা বিভিন্নভাবে অর্থ প্রাপ্তির কারণে বিভিন্নভাবে এটিকে মূল্যায়িত করতে হবে। প্রথমেই আমরা আসি এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয়। এককালীন অর্থ বলতে এরকম বোঝায় যে আমি যদি আগামী ২ বছর পরে একটি টাকা প্রাপ্ত হই, ধরি ১০,০০০ টাকা আমি ২ বছর পরে পাবো। সেই ১০,০০০ টাকার বর্তমান মূল্য নির্ণয়। তার মানে আমি ২ বছর পরে এককালীন ১০,০০০ টাকা প্রাপ্ত হব। সেই প্রাপ্ত টাকার বর্তমান মূল্য নির্ণয়করণ পদ্ধতিকে এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয় বলে। এবং এই ক্ষেত্রে আমাদের যে সূত্র প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু পিভি ইকুয়াল টু এফবি বাই 1 প্লাস আর পাওয়ার এন। এখানে পিভি দ্বারা বোঝাচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এফবি দ্বারা বোঝাচ্ছে ফিউচার ভ্যালু, আর এন দ্বারা বোঝানো হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। এছাড়াও আর আর মানে হচ্ছে রেট অফ রিটার্ন। তাহলে এই বিষয়গুলো যদি আমাদের থাকে অর্থাৎ ভবিষ্যতের একটি মাত্র অর্থ প্রাপ্তি এবং সুদের হার দেয়া থাকে এবং বছর দেয়া থাকে তাহলে আমরা সেই বিষয়টির বর্তমান মূল্য নির্ণয় করব এই সূত্র প্রয়োগ করে। একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টিকে ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে বলা আছে find out the present value of টাকা 2000 in 4 years at 9% discounted annually। তাহলে এখানে বলা আছে find out the present value অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বাহির করো অফ টাকা 2000 টাকা in 4 years যেটা 4 বছর পরে পাওয়া যাবে at 9% ডিসকাউন্ট annually অর্থাৎ শতকরা 9% সুদে বা হারে ডিসকাউন্ট হারে। সাধারণত প্রেজেন্ট ভ্যালু নির্ণয়কে ডিসকাউন্টেড বলা হয়। আমরা যদি ভবিষ্যতে প্রাপ্য টাকার বর্তমান মূল্য নির্ণয় করি সেক্ষেত্রে এটিকে বলা হয় ডিসকাউন্টিং বা বাট্টাকরণ। আর আমরা যদি বর্তমান টাকার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি তাহলে সেটিকে বলা হবে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধিকরণ। তাহলে এখানে ডিসকাউন্টিং করা হবে বাৎসরিক ডিসকাউন্ট যদি করা হয় বা বাট্টাকরণ করা হয় 9%, তাহলে ২০০০ টাকার ৪ বছরের পরে প্রাপ্ত ২০০০ টাকার বর্তমান মূল্য কত? তাহলে আমরা দেখি এখানে ২০০০ টাকা প্রাপ্ত হব ভবিষ্যতে। তাহলে এফডি হচ্ছে ২০০০ টাকা। আর কত বছর পরে? ৪ বছর পরে। তাহলে এন হচ্ছে 4। আর রেট অফ ইন্টারেস্ট অথবা ডিসকাউন্ট রেট সেটা হলো 9%। এটাকে আমরা ভাগ করে ১০০ দিয়ে পার্সেন্টেজকে মুক্ত করে লিখব 0.09। তাহলে আমরা জানি যে পিবি সমান এখানে আমি দেখিয়েছিলাম যে পিবি সমান এফবি ভাগ 1 প্লাস আর পাওয়ার এন। এখন এখানে আমরা তাহলে পিবি ইকুয়াল টু এফবি এখানে কত আছে? ২০০০ টাকা আর 1 প্লাস আর হচ্ছে 0.09 পাওয়ার 4 এই যে এন। এখন 1 প্লাস 0.09 এটাতে হবে 1.09 এটার পাওয়ার 4 দিলে হবে 1.41158। এটা দিয়ে ২০০০ টাকাকে ভাগ করলে হবে 1416.85 টাকা। তাহলে আমরা যদি অঙ্কে আমাদেরকে এরকম দেয়া থাকে যে এককালীন অর্থ এবং সেটা একবারই বাড়তে হবে বৎসরে, তাহলে আমরা এইভাবে অঙ্কটার সমাধান করতে পারি। এরপরে আসি এককালীন অর্থের বর্তমান মূল্য যদি একাধিকবার বাট্টাকরণ করা হয়।
এখন একাধিকবার বাট্টাকরণ করতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এমন আহ আমরা ব্যাংকে সাধারণত যেমন যখন টাকা রাখি তখন ব্যাংক আমাদের বাৎসরিক 2 বার সুদ প্রদান করে। এরকম যদি বৎসরে যদি একাধিকবার সুদ প্রদান করা হয় বা বাট্টাকরণ করা হয় তাহলে সেটাকে বলা হয় একাধিকবার বাট্টাকরণ। তো যদি একাধিকবার বাট্টাকরণ করা হয় সেটাকে বলা হয় মাল্টি ইন্টারেস্ট বা মাল্টি ডিসকাউন্ট। সেই ক্ষেত্রে আমাদের আগের সূত্রটাতেই যেমন এখানে যে সূত্রটা ছিল পিবি ইকুয়াল টু এফবি 1 + r পাওয়ার n। মাল্টি ইন্টারেস্টের কারণে সূত্রের সাথে একটি এম সংযুক্ত হবে এবং এম এম অলওয়েজ এম সবসময় আর কে ভাগ করবে আর এন এর সাথে গুণ হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আর এর সাথে এম এর সম্পর্কটা হচ্ছে ডাকুমড়ো সম্পর্ক, অর্থাৎ আর কে যেখানে পাবে সেখানেই ভাগ করবে, আর এন এর সাথে এম এর সম্পর্ক দহরম মহরম, অর্থাৎ এন এম এর সাথে সবসময় গুণ হবে। দেখি আমরা সূত্রটাতে, দেখো এই যে, তাহলে পিভি ইকুয়াল টু আগের মতোই আছে এফবি ভাগ 1 + r যেখানে ছিল সেখানে এম ভাগ হয়েছে, আর এন যেখানে ছিল সেখানে এম গুণ হয়েছে। তো এখানে এম মানে হচ্ছে মাল্টি ইন্টারেস্ট। তো এই ক্ষেত্রে যদি মানে বাট্টাকরণ যদি করা হয় সেমি অ্যানুয়ালি বা হাফ ইয়ারলি তাহলে এম এর মান হবে 2। যদি এটা কোয়ার্টারলি বা 3 মাস পর পর করা হয় তাহলে এম এর মান হবে 4, অর্থাৎ বছরে 4 বার। তাহলে যদি বলা হয় বাই মান্থলি, বিআই বাই, বিওয়াই বাই মান্থলি বললে আলাদা, বিআই বাই বাই মান্থলি তাহলে হবে এম সমান 6। আর যদি মান্থলি বলা হয় তাহলে হবে এম সমান 12, কারণ 12 মাসে 1 বছর। আর যদি উইকলি বলা হয় তাহলে যেহেতু 52 সপ্তাহে 1 বছর সেই জন্য উইকলি বলা হলে এম সমান হবে 52। ডেইলি বা কন্টিনিউয়াসলি বা পারপিচুয়াল কম্পাউন্ডিং দেন এম হবে 365 এখন আমরা এটাকে একটি উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। Find out the present value of টাকা 2000 in 5 years at 12% discounted quarterly। তাহলে এখানে দেখো ফাইন্ড আউট দ্য প্রেজেন্ট ভ্যালু, তাহলে প্রশ্নতে চাওয়া হয়েছে প্রেজেন্ট ভ্যালু পিভি, আর অফ টাকা 2000 এককালীন অর্থ কত টাকা, 2000 টাকা, কবে পাবা 5 বছর পরে। তাহলে এফডি হচ্ছে 2000 টাকা কত বছর পরে, 5 ইয়ার্স পরে, তাহলে এন হচ্ছে 5। আর রেট অফ ইন্টারেস্ট বা ডিসকাউন্ট রেট সেটা হলো 12% বা 0.12। এবারে এই যে মাল্টি ইন্টারেস্টের কথাটি বলা আছে এখানে ডিসকাউন্টেড কোয়ার্টারলি, কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর অন্তর, তাহলে এম সমান হবে 4। এবারে আমরা আমাদের যে সূত্রটা ছিল এফবিবি সমান এফবি বাই 1 + r পাওয়ার বাই এম পাওয়ার এন ইন্টু এম। তাহলে এখানে এফবি হচ্ছে 2000 টাকা, 1 + r এর মান হয়েছে 0.12, আর এম এর মান হচ্ছে 4, এন এর মান 5, এম এর মান 4। এই মানগুলো আমরা বসালে যেটা পাই 1 + 0.12 কে 4 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করা হলে 0.03, আর 5 × 4 = 20। তাহলে 1.03 পাওয়ার 20 ইজ ইকুয়াল টু 1.8061। এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা করবা। তাহলে 2000 ডিভাইডেড বাই 1.8061, এটা যদি আমরা 1.8061 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট হবে 1107.36। তার মানে 2000 টাকার 5 বছর পরে প্রাপ্ত 2000 টাকার বর্তমান মূল্য হচ্ছে 1107 টাকা 36 পয়সা। এরপরে আসি সাধারণ বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য। তাহলে বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি আমরা অর্ডিনারি বা সাধারণ পরে আসি, আগে আসি বার্ষিক বৃত্তি কাকে বলে। তাহলে বার্ষিক বৃত্তি, বার্ষিকী বা অ্যানুইটি হচ্ছে এমন একটি অ্যামাউন্ট, এমন একটি পরিমাণ, সেটা আন্তঃপ্রবাহ হতে পারে, বহিঃপ্রবাহ হতে পারে।
তার মানে এই বিষয়টি হবে এমন যেটা একটা নির্দিষ্ট সময় অন্তর ঘটবে। তাহলে অ্যানুইটি বা বার্ষিকী বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ অর্থের আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহকে অ্যানুইটি বা বার্ষিকী বা বার্ষিক বৃত্তি বলে। তাহলে কথাটি হচ্ছে এরকম যে বার্ষিকী বা বার্ষিক বৃত্তি হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ, সেটা সঠিক একটা অ্যামাউন্ট হতে হবে, একই অ্যামাউন্ট, এবং এটা নির্দিষ্ট সময় অন্তর হতে হবে। নির্দিষ্ট সময় বলতে ১ সপ্তাহ হতে পারে, ১ মাস হতে পারে, ১ বছর হতে পারে, ৫ বছর পর, পর হতে পারে। যেভাবেই হোক না কেন সেটা নির্দিষ্ট সময় অন্তর, অন্তর হতে হবে। এটা আন্তঃপ্রবাহ হতে পারে, বহিঃপ্রবাহ হতে পারে। অর্থাৎ আমি নিজে বিনিয়োগ বা ব্যয় করতে পারি, আবার এটা আমার কাছে ক্যাশ ইনফ্লো হিসেবে আসতে পারে, আয় হিসেবে। এখন এই যদি বার্ষিক বৃত্তিটি বা নির্দিষ্ট পরিমাণে অর্থ যদি মাসের শেষে বা নির্দিষ্ট সময়ের শেষে, যদি নির্দিষ্ট সময়ের শেষে এই অর্থ প্রাপ্তি ঘটে বা অর্থের আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ ঘটে, সেটা কখন? যদি নির্দিষ্ট সময়ের শেষে, মাস শেষে, সপ্তাহ শেষে, বছর শেষে, এরকম যদি শেষে ঘটে, তাহলে সেটা কি বলা হবে? সাধারণ বার্ষিক বৃত্তি বা অর্ডিনারি অ্যানুইটি। আর এই অর্ডিনারি অ্যানুইটি ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি হবে এ অর্থাৎ অ্যানুইটি ইনটু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার n ভাগ r। এখানে PVOA মানে প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি, আর এ দ্বারা বুঝাচ্ছে অ্যানুইটি। আমরা একটা এক্সাম্পল এর মাধ্যমে বিষয়টিকে আরো স্পষ্ট করার চেষ্টা করব। Which is the present value of টাকা 100 received at the end of each year for 5 years when the interest rate is 12% per year? প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রশ্নটা হচ্ছে পিবি কত নির্ণয় করো অফ টাকা 100, কত টাকা? 100 টাকা, রিসিভড এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, প্রত্যেক বছর শেষে, প্রত্যেক বছরের শেষে 100 টাকা প্রাপ্ত হবেও, এবং কত বছর যাবত? 5 বছর যাবত। তাহলে এটা প্রত্যেক বছর শেষে, সুতরাং এটা এনওইটি এ সমান 100 বা 100, কত বছর যাবত? 5 ইয়ার্স, n সমান 5, interest rate is 12%, that is r equal to 0.12। যেহেতু এটা বছর অন্তর, মাস বা এক বছরে একাধিকবার ঘটবে না, সেজন্য এটা মাল্টি ইন্টারেস্ট হবে না, শুধু আর হবে। যদি মাল্টি ইন্টারেস্ট হতো তাহলে আর এর নিচে একটি এম হতো, আর এন এর সাথে এম গুণ হতো, আর এর নিচে একটি এম হতো। কিন্তু এখানে মাল্টি ইন্টারেস্ট না থাকাতে সূত্র হবে পিবিওএ ইকুয়াল টু এ ইনটু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর পাওয়ার এন ভাগ আর। সেই ক্ষেত্রে আমরা এ এর মান বসাই। এখানে এ এর মান 100, 100, 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর এর মান হচ্ছে 0.12, আর এন এর মান 5, আর এর মান 0.12। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে করি, তাহলে এই অংশটুকু প্রথমে করব। প্রথমে হচ্ছে আমরা 1.12 পাওয়ার 5 এই অংশটুকুর মান বের করব। করার পরে 1 কে এই মান দ্বারা ভাগ করব। তাহলে 1 ভাগ এই যে রেজাল্টটা আসবে সেটা দিয়ে ভাগ করব। এরপরে 1 মাইনাস আনসার, অর্থাৎ এইখানে যে আনসারটুকু হবে সেইটুকু ভাগ করব, বিয়োগ করব 1 থেকে। তাহলে এইখানে উপরের রেজাল্টটা পাওয়া যাবে। সেটাকে আমরা পুরো রেজাল্টটাকে মানে রেজাল্ট ভাগ 0.12, তাহলে আমরা পাবো 3.60466। এখন এটার সাথে যদি আমরা 100 কে গুণ করি, তাহলে হবে 360 টাকা 47 পয়সা। তাহলে প্রতি বছর 100 টাকা করে যদি আমরা পাই 5 বছর যাবত, তাহলে সেটার বর্তমান মূল্য হবে 360 টাকা। এবারে আমরা আসি প্রদেয় বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য। তাহলে প্রদেয় বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য যদি নির্ণয় করতে চাই আমরা, প্রথমেই প্রদেয় বার্ষিক বৃত্তি কি সেটা জেনে নিলে একটু ভালো হয়। তাহলে আমরা আগেই বলেছি বার্ষিক বৃত্তি বা বৃত্তি বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ অর্থের আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহকে বার্ষিক বৃত্তি বা বার্ষিকী বলে। এই প্রবাহটি বা এই আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহটি যদি নির্দিষ্ট সময়ের শুরুতে ঘটে, অর্থাৎ
বছরের শুরুতে, সপ্তাহের শুরুতে, মাসের শুরুতে অথবা নির্দিষ্ট সময়ের শুরুতে যদি হয় তাহলে সেটি হবে প্রদেয় বার্ষিক বৃদ্ধি। এবং সেই ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, এখানে অ্যানুইটি ডিউ হবে এডি। প্রেজেন্ট ভ্যালু অফ এডি, একটু ভুল আছে এখানে, প্রেজেন্ট ভ্যালু অফ এডি বা অ্যানুইটি ডিউ, এটা হবে এ ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর পাওয়ার এন ভাগ আর ইন্টু 1 প্লাস আর। তাহলে প্রেজেন্ট ভ্যালু মানে এইখানে দেখো অর্ডিনারি অ্যানুইটির যে সূত্রটা, সেই সূত্রটার সাথে শুধু এখানে পার্থক্য হচ্ছে একটি 1 প্লাস আর। তাহলে অ্যানুইটি ডিউর ক্ষেত্রে সূত্রটি হবে এ ইন্টু 1 মাইনাস 1 প্লাস 1 বাই 1 প্লাস আর পাওয়ার এন ভাগ আর ইন্টু 1 প্লাস আর। একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টিকে আরো ক্লিয়ার করতে পারবো। What is the present value of টাকা 100 received at the beginning of each year for 5 years? তাহলে এখানে বলা আছে বিগিনিং, এইরকম বিগিনিং, at beginning, ওপেনিং, এরকম যদি থাকে বা শুরুতে বলা থাকে, তা অ্যানুইটি ডিউ বলা থাকে, তাহলে সেটি অ্যানুইটি ডিউ হবে, অর্থাৎ শুরুতে বলা থাকলে অ্যানুইটি ডিউ। এবং এই ক্ষেত্রে আমাদের যে মানে তাহলে এখানে আমরা পাচ্ছি এ সমান 100, আর ইকুয়াল টু 12%, দ্যাট ইজ 0.12, এন ইকুয়াল টু 5 ইয়ার্স। যেহেতু অ্যানুইটি ডিউ হয়েছে, বিগিনিং বলা আছে, তাহলে এটি সূত্র হবে পিবিএডি এর সূত্র হবে। তাহলে পিবিএডি এর সূত্র হচ্ছে এ ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর পাওয়ার এন 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর। এখন এই পিবিএডি এর সূত্র অনুযায়ী আমরা মান বসাই 100, 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস 12, 0.12 পাওয়ার 5 বাই 0.12 ইন্টু 1 প্লাস 0.12। সেই ক্ষেত্রে এই অংশটুকু আমরা প্রথমে করব আগের মতোই, তারপরে 1 থেকে এটুকু বিয়োগ দেব, এরপরে 0.12 দ্বারা ভাগ করব, যে রেজাল্ট আসবে অর্থাৎ 3.60466 আগে যেটা আসছিল সেটা এখানে আসবে। এই যে মানটি 3.60466, এটা কি আমরা 1.12 দ্বারা গুণ করব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 4.037219 এবং টোটাল আসছে 403 টাকা 72 পয়সা। তার মানে 403.72, এটাই হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি ডিউ। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ এটা এডি হবে। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ হচ্ছে 403.72 টাকা। এবারে আমরা আসি মিশ্র বা অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য। মিশ্র বা অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে সূত্রটি হবে এরকম পিবি। মিশ্র বা অসমান নগদ প্রবাহ কেমন? অর্থাৎ আমরা এতক্ষণ যেটা বলেছি যে সমপরিমাণ অর্থের আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহকে বলা হয় অ্যানুইটি। তাহলে যদি এই টাকাটা সমান পরিমাণ না হয়, অর্থাৎ আমি আগামী বছরে 500 টাকা পেলাম, তারপরের বছরে 300 টাকা, তারপরের বছরে 1000 টাকা, তারপরের বছরে 10,000 টাকা, তাহলে প্রতি বছরে আলাদা আলাদা পরিমাণে টাকা পাচ্ছি। তাহলে প্রতি বছরে মানে নির্দিষ্ট সময় অন্তর আলাদা বা ভিন্ন অর্থের আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহকে মিশ্র বা অসমান নগদ প্রবাহ বলে। সেই ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের সূত্র হবে প্রতিটি টাকাকেই বর্তমান মূল্যে রূপান্তর করতে হবে। 1 বছরের পরে প্রাপ্ত টাকাকে বর্তমান মূল্যে নির্ণয় করার জন্য 1 বছর দিয়ে ভাগটা করতে হবে। 2 বছর পরে প্রাপ্ত টাকাকে বর্তমান মূল্য নির্ণয় করতে 2 বছর দিয়ে ভাগটা করতে হবে। 3 বছর পরে প্রাপ্ত টাকার মূল্যকে বর্তমান মূল্যে নির্ণয় করার জন্য 3 বছর দিয়ে ভাগটা করতে হবে। n বছর অর্থাৎ 25, 26 যেটাই হোক, বছরের প্রাপ্ত টাকাকে n তম বছর দিয়ে n মানে n দিয়ে ভাগটা করলে আমরা বর্তমান মূল্য পাবো। তাহলে এটাকে আলাদা আলাদা ভাবে করে বাট্টাকরণ করতে হবে। একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টিকে আরো ক্লিয়ার করার চেষ্টা করছি। An investor is expecting cash inflows of টাকা 50,000. একজন ইনভেস্টর is expecting cash inflows of টাকা 50,000, টাকা 75,000 and টাকা 90,000 at the end of 1 through 3 years.
রেসপেক্টিভলি। তাহলে একজন ইনভেস্টর প্রথম বছরে 50,000 টাকা, দ্বিতীয় বছরে 75,000 টাকা, তৃতীয় বছরে 90,000 টাকা, এরকম প্রথম থেকে তৃতীয় বছর পর্যন্ত ধারাবাহিকভাবে আন্তঃপ্রবাহ চায়, অর্থাৎ প্রাপ্ত হতে চায়। Compute the present value of the cash inflows if the investor's opportunity cost is 10%. যদি ইনভেস্টরের অপরচুনিটি কস্ট 10% হয়, তাহলে এই তিনটি অর্থের বর্তমান মূল্য নির্ণয় করো। তাহলে এখানে এটা ডিসকাউন্ট রেট, অপরচুনিটি কস্ট, ব্যাংক রেট, ইন্টারেস্ট রেট, এরকম বিভিন্ন নামে এই বাট্টার হারটি থাকতে পারে। তাহলে এখানে বাট্টার হারটি হচ্ছে 0.10, অর্থাৎ r ইকুয়াল টু 0.10। আর ফিউচার ভ্যালু 1, অর্থাৎ প্রথম বছর শেষে ফিউচার ভ্যালু হচ্ছে 50,000 টাকা, দ্বিতীয় বছর শেষে ফিউচার ভ্যালু হচ্ছে 75,000 টাকা, তৃতীয় বছর শেষে ফিউচার ভ্যালু হচ্ছে 90,000 টাকা। এখন আমরা যেটা জানি যে পিবি এবং এখানে আর ইকুয়াল টু হচ্ছে 10% বা 0.10। তাহলে আমরা জানি যে প্রেজেন্ট ভ্যালু সমান হচ্ছে এফবি 1 বাই 1 প্লাস আর পাওয়ার 1, 2 বাই 1 প্লাস আর পাওয়ার 2, 3 বাই 1 প্লাস আর পাওয়ার 3। তার মানে এখানে প্রথম বছরের টাকা, এখানে দ্বিতীয় বছরের টাকা, এখানে তৃতীয় বছরের টাকা, এবং এটাকে 1 বছর, এটাকে 2 বছর, এটাকে 3 বছর দিয়ে বাট্টাকরণ। তাহলে এটাকে যদি আমরা 1 বছর দিয়ে বাট্টাকরণ করি, তাহলে এখানে হবে 1.10। 50,000 কে 1.10 দিয়ে ভাগ করলে হবে 45,454.54। আর 75,000 কে যদি আমরা 1.10 পাওয়ার 2, অর্থাৎ 1.21 দ্বারা ভাগ করি, অর্থাৎ 1.10 কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আসে 1.21। তাহলে 1.21 দ্বারা যদি 75,000 কে আমরা ভাগ করি, তাহলে আসে 61,983 টাকা 47 পয়সা। আর 90,000 কে যদি আমরা 1.10 এর পাওয়ার 3, তার মানে 1.331, এটাকে আরো একটু বেশি করে করবে তোমরা, আরেক লাইন বা 2 লাইন বেশি করবে। কারণ হচ্ছে আমি এটাতে যেহেতু প্রেজেন্টেশন তৈরি করতে গেলে অনেক সময় দেখা যায় যে কিছু জিনিস আসতে চায় না, সেই কারণে অনেক সময় শর্ট করার জন্য বা এক পৃষ্ঠার মধ্যে করার জন্য আমি একটু সংক্ষেপে করেছি, তোমরা এটাকে বিস্তারিত করতে পারো। তাহলে থাকবে 90,000 কে যদি আমরা ভাগ করি 1.331 দিয়ে, তাহলে আসবে 67,618.33। এখন এইগুলোকে যদি আমরা তিনটাকে যোগ করি, তাহলে পাই 1,75,056.34। তাহলে এই যে তিনটা প্রাপ্ত অর্থ, এই তিনটার বর্তমান মূল্য হচ্ছে 1,75,056 টাকা 34 পয়সা, এবং এটা হচ্ছে মিশ্র অর্থের বর্তমান মূল্য নির্ণয়। অর্থের ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু অফ মানি। আমরা জানি যে বর্তমানে যে টাকাটা, যেহেতু ভবিষ্যতে নিতে হবে, তাহলে বর্তমানকে ভবিষ্যতে নিতে হবে। আর যদি বর্তমানে নিতে চাই, তাহলে ভবিষ্যৎকে বর্তমানে আনতে হবে। তো সেই ক্ষেত্রে এইখানে বর্তমানে প্রাপ্ত টাকার আগামী দিনের মূল্যকে ভবিষ্যৎ মূল্য বলে। আজকে যে টাকাটা আমরা পাচ্ছি, সেই টাকাটার কিছুদিন পরে, অর্থাৎ আগামীকালকে বা আগামী বছরের অথবা 5 বছর পরের মূল্যকে ভবিষ্যৎ মূল্য বলে। সংক্ষেপে আমরা বলতে পারি যে বর্তমানে প্রাপ্ত টাকার আগামী দিনের মূল্যকে ভবিষ্যৎ মূল্য বলে। বর্তমান মূল্যের মতো ভবিষ্যৎ মূল্য নির্ণয়েরও 5টি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য। এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য যদি একাধিকবার চক্রবৃদ্ধি করা হয়, এখানে আমি আগেই বলেছিলাম যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে চক্রবৃদ্ধিকরণ বা কম্পাউন্ডিং বলা হয়। আর বর্তমান মূল্য নির্ণয়কে ডিসকাউন্টিং বা ভাট্টাকরণ বলা হয়। এখানে বলা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ, আর ওইখানে হচ্ছে বাট্টাকরণ। এখানে হচ্ছে কম্পাউন্ডিং, আর বর্তমান মূল্য হচ্ছে ডিসকাউন্টিং। মনে রাখবে। তাহলে সাধারণ বার্ষিক ভিত্তির ভবিষ্যৎ মূল্য, অদীয় বার্ষিক ভিত্তির ভবিষ্যৎ মূল্য, মিশ্র বা অসমান নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য। আমরা প্রত্যেকটাই আস্তে আস্তে একটা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমেই এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু অফ আ সিঙ্গেল অ্যামাউন্ট অফ লামসাম or lump sum। তাহলে এফবি ইকুয়াল টু পিবি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। স্বাভাবিকভাবে মনে রাখবে যে এফবি সাধারণত বেশি হয়, ফিউচার ভ্যালু সাধারণত বেশি হয়, এই কারণে পিবি এর সাথে 1 প্লাস আর পাওয়ার এন গুণ হবে। আর প্রেজেন্ট ভ্যালু সাধারণত কম হয়, সেই জন্য ফিউচার ভ্যালু থেকে ভাগ হবে। এটা আমরা আগের সূত্রে ভাগ করেছি, এই সূত্রে গুণ করবো। তাহলে
ফিউচার ভ্যালু ইকুয়াল টু পিবি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এখানে পিবি দ্বারা প্রেজেন্ট ভ্যালু, এফবি দ্বারা ফিউচার ভ্যালু এবং এন দ্বারা নাম্বার অফ ইয়ার্স বোঝানো হচ্ছে। একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখি। ফাইন্ড আউট দ্য ফিউচার ভ্যালু অফ টাকা 2000 ইন 4 ইয়ার্স এট 9% কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তাহলে 2000 টাকার 4 বছর পরের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো যদি 9% সুদের হার হয়, কম্পাউন্ডেড চক্রবৃদ্ধি হয়। তাহলে এখানে পিবি হচ্ছে 2000 টাকা আর এন হলো 4 ইয়ার্স, আর বা রেট অফ ইন্টারেস্ট 0.09। এখন আমরা জানি যে ফিউচার ভ্যালু ইকুয়াল টু, এখানে অ্যাজ উই নো লিখবা অথবা উই নো দ্যাট লিখবা, এফবি ইকুয়াল টু পিবি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। অর্থাৎ পিবি এখানে 2000 টাকা, 1 প্লাস আর হচ্ছে 0.09 আর এন হলো 4। এখন 1.09 কে 4 পাওয়ার দিলে রেজাল্ট হবে 1.4158। তাহলে 2000 ইন্টু 1.41158 ইকুয়াল টু 2823.16 টাকা। তাহলে দেখো যে 2000 টাকা যদি আমরা বর্তমানে পাই, সেটার 4 বছর পরের মূল্য হবে 2823 টাকা 16 পয়সা। এবারে এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য যদি একাধিকবার বার্তাকরণ করা হয়, একাধিকবার বার্তাকরণ যদি করা হয়, আমি আগেই বলেছি যে তখন একটি মাল্টি ইন্টারেস্টের জন্য এম সংযুক্ত হবে এবং এম এর মানটি বাৎসরিক সুদের ভিত্তিতে, অর্থাৎ বছরে কয়বার হবে, সুদটা বছরে কতবার গণনা করা হবে সেটার ভিত্তিতে এটা নির্ধারণ করা হবে। এটা যদি নির্ধারণ করা হয় তাহলে হতে যদি বাৎসরিক হাফ ইয়ারলি যদি হয় তাহলে এম এর মান হবে 2, আর যদি কোয়ার্টারলি হয় তাহলে এম এর মান 4, বাই মান্থলি হলে এম এর মান 6, মান্থলি হলে এম এর মান 12, উইকলি হলে এম এর মান 52। এটা আমি আগেও বলেছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই অঙ্কে এই একটি আর ভাগ এম সংযুক্ত হবে আর এন এর সাথে এম গুণ হবে সব সময় যদি একাধিকবার বার্তাকরণ বা একাধিকবার কম্পাউন্ডেড করা হয়। এখানে আমরা একটি উদাহরণ লিখি। ফাইন্ড দ্য ফিউচার ভ্যালু অফ টাকা 2000। তাহলে 2000 টাকার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো 5 ইয়ার্স এট 12% কম্পাউন্ডেড কোয়ার্টারলি। এখানে কম্পাউন্ডেড হবে, কম্পাউন্ডেড কোয়ার্টারলি। তাহলে যদি এখানে দেখি আমরা পিবি হচ্ছে 2000, এন 5 ইয়ার্স, আর হলো 12%, 0.12, এন এম কোয়ার্টারলি, যেহেতু কম্পাউন্ডেড কোয়ার্টারলি মানে হচ্ছে বছরে 4 বার, তাহলে এম ইকুয়াল টু 4। এখন আমরা এম এর স্থলে 4 বসাই, 4। তাহলে এখানে হবে 2000 ইন্টু 1 প্লাস 0.12 ভাগ 4, 5 ইন্টু 4। তাহলে 2000 ইন্টু 1 প্লাস 0.12কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 0.03 হয় এবং 0.03 কে 5 গুণ 4 হয় 20। তাহলে 1.03 পাওয়ার 20 হলে 1.8061। 2000 কে আমরা যদি 1.8061 দ্বারা গুণ করি তাহলে পাবো 3612.12। তাহলে এটা হচ্ছে যদি একাধিকবার কম্পাউন্ডেড করা হয় বা যদি একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হয়। সাধারণ বার্ষিক ভিত্তির ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু অফ অ্যান অর্ডিনারি অ্যানুইটি। এখন বার্ষিক ভিত্তি আমি আগেও বলেছি যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের সমপরিমাণ অর্থের একটি নির্দিষ্ট পরিমাণ মানে নির্দিষ্ট পরিমাণ সময় অন্তর, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় অন্তর সমপরিমাণ অর্থের আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহকে ভিত্তি বলে বা বার্ষিকী বলে। সেটার যদি আমরা ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করি তাহলে সেটাকে বলা হবে ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি। এবং সেই ক্ষেত্রে অর্থটি যদি বছর শেষে প্রাপ্তি ঘটে তাহলে সেটি হবে অর্ডিনারি বা সাধারণ বার্ষিকী, আর যদি সেটি বছরের শুরুতে হয় তাহলে সেটি হবে অ্যানুইটি ডিউ। এখানে অর্ডিনারি অ্যানুইটি সূত্র দেওয়া আছে এ ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1 ভাগ আর। এখানে পিবি এফবি ও এ হচ্ছে
ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি, আর এ হচ্ছে অ্যানুইটি। ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি, এফবিওএ, ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি। একটা অঙ্কের মাধ্যমে আমরা দেখি। এখানে লেখা আছে হোয়াট ইজ দ্য ফিউচার ভ্যালু অফ টাকা 100 রিসিভড এট দ্য এন্ড অফ ইচ ইয়ার ফর 5 ইয়ার্স। তাহলে কত টাকা ভবিষ্যৎ মূল্য হবে 100 টাকা প্রতি বছর শেষে যদি পাওয়া যায় 5 বছর যাবত। when the interest rate is 12% per year, যখন বাৎসরিক সুদের হার হচ্ছে 12%। আর তাহলে এ হচ্ছে 100, আর এন হলো 5 ইয়ার্স, আর হলো 12% ইকুয়াল টু 0.12। আমরা জানি যে এফবিওএ ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1 ভাগ আর। এবার আমরা মান বসাই, এ ইকুয়াল টু 100, আর ইকুয়াল টু 0.12, এন ইকুয়াল টু 5, আর ইকুয়াল টু 0.12। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করি তাহলে এই অংশটুকু প্রথমে করব। 1.12 পাওয়ার 5 ইকুয়াল টু যা আসবে সেটা থেকে মাইনাস 1 করব। মাইনাস 1 করার পরে যে রেজাল্ট আসবে সেটাকে 0.12 দ্বারা ভাগ করব। একটু বাড়িয়ে তোমরা করতে পারো 2-3 লাইন। আমি সঙ্গত কারণে একটু সংক্ষেপে করেছি। তাহলে এ এর মান রয়েছে 100 ইন্টু 6.3528, অর্থাৎ 635.28। অর্থাৎ 100 টাকা যদি আমরা বর্তমানে প্রতি বছর পাই, তাহলে সেটার ভবিষ্যৎ 5 বছর পরে মূল্য হবে 635 টাকা 28 পয়সা, যদি সুদের হার হয় 12%। এবারে প্রদেয় বার্ষিক ভিত্তির ভবিষ্যৎ মূল্য। তাহলে অ্যানুইটি ডিউ, অ্যানুইটি ডিউ যদি বলা হয়, যদি টাকাটি বছর শেষে শুরুতে পাওয়া যায়, বছরের শুরুতে, এফবিএডি বলা হবে। তাহলে এফবিএডি এর সূত্র হচ্ছে এ ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1 ভাগ আর ইন্টু 1 প্লাস আর। আমরা আগেই দেখিয়েছি এটা। আগে সূত্রটি ছিল শুধু এ ইন্টু 1 প্লাস আর এন মাইনাস 1 বাই আর। এখানে 1 প্লাস আর যদি এটার সাথে আমরা সংযুক্ত করে দেই, তাহলে এফবি এডি এর সূত্র হবে। এই যে 1 প্লাস আর এটুকু অতিরিক্ত সংযুক্ত যেতে হয়েছে। এখন তাহলে আমরা অঙ্ক দেখি। হোয়াট ইজ দ্য ফিউচার ভ্যালু অফ টাকা 100 রিসিভড এট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার ফর 5 ইয়ার্স। তাহলে বিগিনিং যেহেতু বলা আছে, তাহলে এটি এফবি এডি এবং সূত্র তাহলে 1 প্লাস আর একটি অতিরিক্ত সংযুক্ত হবে। তাহলে এখানে 100 হচ্ছে এ, আর 12%, 0.12, এন 5 ইয়ার্স। এবারে এটাকে আমরা সূত্রে মান হিসেবে বসিয়ে দিই। তাহলে এ সমান 100, 1 প্লাস 12 পাওয়ার 5 মাইনাস 1.12 ইন্টু 1.12। এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে করি বা আরেকটু বাড়িয়ে করি, তাহলে টোটাল রেজাল্ট আসবে 7.1151। আর এ এর মান রয়েছে 100। তাহলে 100 ইন্টু 7.1151, রেজাল্ট হবে 711.51। তাহলে 100 টাকা যদি আমরা বছরের শুরুতে পাই, প্রতি বছর শুরুতে, তাহলে এটার ভবিষ্যৎ মূল্য 5 বছরের পরে হবে 711 টাকা 51 পয়সা। মিশ্র বা অসমান নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু অফ মিক্সড অর আনইভেন ক্যাশ ফ্লো স্ট্রিম। যদি মিশ্র হয়, অর্থাৎ প্রতি বছর আলাদা আলাদা টাকা পাওয়া যায়, সেক্ষেত্রে এফবি হবে পিবি ইন্টু 1 প্লাস আর এন মাইনাস 1, পিবি 2 ইন্টু 1 প্লাস আর এন মাইনাস 2। অর্থাৎ যে কয় বছর হবে তার থেকে 1 বছর কম কম হবে, কারণ যেহেতু বছরের শেষে টাকা পাই আমরা, একটা বছর বাদ যাবে আর কি। সেই কারণে এটা ভবিষ্যৎ মূল্য হবে পিবি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1, এন মাইনাস 2, এন মাইনাস 3 এরকম। তাহলে আমাদের যদি এরকম একটা অঙ্ক হয়, an investor is expecting cash inflows of টাকা 50,000, টাকা 75,000, টাকা 90,000 at the end of 1 to 3 years, compute the future value of the cash inflows if the investor's opportunity cost is 10%। তাহলে PB1 50,000, PB2 75,000, PB3 90,000। আর এটার কে আমাদের এফবি বাহির করতে হবে এবং এখানে আর হচ্ছে 10%। তাহলে এফবি বাহির করার সূত্র হচ্ছে PB1 ইন্টু 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1, PB2 n মাইনাস 2, PB3 তে n মাইনাস 3। এখানে n হচ্ছে কত? টোটাল n হচ্ছে 3 ইয়ার্স। তাহলে 3 ইয়ার্স থেকে আমাদের প্রত্যেকটা বাদ যাবে। তাহলে n হচ্ছে 3, প্রথমটা 3 মাইনাস 1, দ্বিতীয়টা 3 মাইনাস 2, তৃতীয়টা 3 মাইনাস 3। তাহলে 3 মাইনাস 1 মানে 2, 3 মাইনাস 2 মানে হচ্ছে 1,
আর 3 মাইনাস 3 মানে হচ্ছে 0। তাহলে আমরা যদি 1.10 কে 2 দ্বারা পাওয়ার দেই 1.1 আ 21 আর এখানে হবে যদি আমরা 1.10 কে গুণ দেই তাহলে 1.10 আর এটাকে যদি আমরা 0 দিয়ে পাওয়ার দিলে যেকোনো সংখ্যার মান হবে 1। ৯০,০০০ কে 1 দিয়ে গুণ করলে ৯০,০০০, ৭৫,০০০ কে 1.10 দিয়ে গুণ করলে ৮২,৫০০ আর ৫০,০০০ কে 1.121 দিয়ে গুণ করলে ৬০,৫০০। এখন যদি আমরা এটাকে যোগ করি তাহলে আমাদের মোট মান হয় ২,৩৩,০০০ টাকা। তাহলে এই প্রাপ্ত টাকাটির ভবিষ্যৎ মূল্য হচ্ছে ২,৩৩,০০০ টাকা। এখন আমরা তাহলে এই অধ্যায়ে যা শিখতে পারলাম সেটা হচ্ছে অর্থের বর্তমান মূল্য, অর্থের ভবিষ্যৎ মূল্য, অর্থের বর্তমান মূল্য পছন্দনীয়তার কারণ, অর্থের বর্তমান মূল্য বা অর্থের মূল্যের নির্ধারক সমূহ এবং এই আ অর্থের বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিসমূহ। এছাড়াও এই অধ্যায়ে অর্থের আ সাধারণত বছর নির্ণয় বা সময় নির্ণয় করার অঙ্ক আসতে পারে। এছাড়া আ হার নির্ণয় অর্থাৎ সুদের হার নির্ণয় এই ধরনের অঙ্ক আসতে পারে। তাছাড়া রয়েছে রুল 72, রুল 69 এই সমস্ত বিষয়গুলো তোমরা বই থেকে আরেকটু ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করবে। এই বইগুলো তোমরা অনুসরণ করতে পারো এবং তোমরা পড়াশোনা করবে সবসময়। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো। ধন্যবাদ।